ক্লাস 12 বিজনেস স্টাডিজের পার্ট বি বিজনেস ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ের আজকে আমরা করব ফিনান্সিয়াল মার্কেটস। আমরা আমাদের টপিক শুরুর আগে জেনে নেব আমাদের সিলেবাসে কি কি আছে। ফিনান্সিয়াল মার্কেটস, তার কনসেপ্ট অ্যান্ড টাইপস, মানি মার্কেট অ্যান্ড ইটস ইনস্ট্রুমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইটস টাইপস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, স্টক এক্সচেঞ্জ, তার ফাংশন, ট্রেডিং অ্যান্ড সেটেলমেন্ট প্রসিডিওর, ডিমেটেরিয়ালাইজেশন অ্যান্ড ডিপোজিটরিজ, এনএসডিএল অ্যান্ড সিডিএসএল, এনএসই তার অবজেক্টিভ, বিএসই তার অবজেক্টিভ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি তার অবজেক্টিভ অ্যান্ড ফাংশনস। আমাদের মার্কস ডিভিশন আমরা এবার দেখব। এখান থেকে আমাদের আসবে 1 মার্কের 4টে প্রশ্ন এবং 4 মার্কের একটা প্রশ্ন, অর্থাৎ টোটাল মার্কস অ্যালোটেড ইজ 8। এবারে আমরা জেনে নেব ফিনান্সিয়াল মার্কেট বলতে আমরা কি বুঝে থাকি। In an economy there exist two sectors: household which save funds and business firm which invest this fund. Financial market helps to link the savers and the investors by mobilizing fund between them. Therefore, financial market is the market for creation and exchange of financial assets. আমরা জানি আমাদের ইকোনমিতে মেনলি দুটো সেক্টর থাকে। একটা হচ্ছে হাউসহোল্ড সেক্টর, যাদের মোটো হচ্ছে ফান্ডকে সেভ করা, একটা হচ্ছে বিজনেস ফার্মস, যাদের মোটো ফান্ডকে ইনভেস্ট করা। ফিনান্সিয়াল মার্কেট এই দু দলের মধ্যে লিঙ্ক তৈরি করে যাতে আমাদের ফান্ডের মুভমেন্টটা ঠিক মতন হয়। তাহলে ফিনান্সিয়াল মার্কেট বলতে আমরা বুঝবো আমাদের ফিনান্সিয়াল অ্যাসেট তৈরি হওয়ার এবং তার এক্সচেঞ্জ হওয়ার একটা বেস বা মিডিয়াম। Financial markets exist wherever a financial transaction occurs. Financial transactions could be in form of creation of financial assets such as initial issue of shares and debentures by a firm, or the purchase and sale of existing financial assets like equity shares, debentures and bonds. ফিনান্সিয়াল মার্কেট বলতে আমরা সেইখানকেই বুঝি যেখানে ফিনান্সিয়াল ট্রানজাকশানগুলো হয়ে থাকে। ফিনান্সিয়াল ট্রানজাকশান বলতে আমরা একদিকে যেমন নতুন শেয়ার ডিবেঞ্চারের পারচেস সেলকে বুঝবো, সেরকমই আবার কিছু ক্ষেত্রে এক্সিস্টিং যে আমাদের শেয়ার ডিবেঞ্চার বন্ডস রয়েছে তাদের মুভমেন্টকেও বুঝে থাকবো। তাহলে ফিনান্সিয়াল মার্কেটের ফাংশনসগুলো কি কি দেখে নেব। ফিনান্সিয়াল মার্কেটের ফাংশনসগুলো হচ্ছে মোবিলাইজেস সেভিংস, অর্থাৎ বিজনেস ইউনিট বা হাউসহোল্ড ইউনিট যে সেভিংস করে সেটাকে চ্যানেলাইজ করা। ফিনান্সিয়াল মার্কেটের মেন নেচার হচ্ছে লিকুইডিটি, কারণ ফিনান্সিয়াল মার্কেটে যে সমস্ত জিনিসের পারচেস সেল হয়ে থাকে সেগুলোকে আমরা খুব ইজিলি ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে পারি। নেক্সট হচ্ছে রিডাকশান অফ কস্ট। বায়ার এবং সেলার যদি দূরে থাকে এবং তাদের মধ্যে যদি কোনো ইন্টারমিডিয়ারি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ট্রানজাকশান কস্ট বেশি হয়। ফিনান্সিয়াল মার্কেট নিজেই একটা ইন্টারমিডিয়ারির কাজ করে থাকে, ফলে আমাদের এক্সট্রা কস্ট সেভিং হয়। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট আমাদের প্রাইস ডিটারমিনেশনে সাহায্য করে। আমরা জানি যে কোনো জিনিসের প্রাইস ডিটারমাইন হয় তার ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইকুইলিব্রিয়ামে। ফিনান্সিয়াল মার্কেটের মাধ্যমে আমরা ডিমান্ড এবং সাপ্লাই জানতে পারি, তার ফলে আমরা তাদের মাধ্যমে প্রাইস ডিটারমাইন করতে পারি। নেক্সট হচ্ছে ইকোনমিক গ্রোথ। ফিনান্সিয়াল মার্কেট আমাদের দেশে বা যে দেশের ফিনান্সিয়াল মার্কেট যত ডেভেলপড সেই দেশ ইকোনমিক্যালি তত ডেভেলপড। তাই কোনো দেশের ইকোনমিক গ্রোথে ফিনান্সিয়াল মার্কেটের ভূমিকা অনস্বীকার্য। এবারে আমরা দেখে নেব আমাদের টাইপস, অর্থাৎ ফিনান্সিয়াল মার্কেট ক রকমের। ব্রডলি একে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটকে আমরা আবার সেগ্রিগেট করি প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটে। তাহলে আমরা আলোচনা করে নিই আমাদের মানি মার্কেট নিয়ে। মানি মার্কেট বলতে আমরা কি বুঝি। মানি মার্কেট ইজ দ্য মার্কেট ফর শর্ট টার্ম ফান্ডস হুইচ ডিলস ইন মানিটারি অ্যাসেটস হুজ পিরিয়ড অফ ম্যাচিউরিটি ইজ আপ টু 1 year. It is a market where low risk, unsecured and short term debt instruments that are highly liquid are issued and actively traded. These assets are close substitute for money.
অর্থাৎ মানি মার্কেট বলতে আমরা সেই মার্কেটকেই বুঝি যেখানে আমরা শর্ট টার্ম ফান্ডের মুভমেন্ট করে থাকি এবং যেগুলোর ম্যাচিউরিটি পিরিয়ড সাধারণভাবে 1 বছর হয়। যেহেতু এগুলো শর্ট টার্ম ফান্ড তাই এদের রিস্ক কম, কিন্তু এই মার্কেট সেই জন্য আনসিকিউরড হয়ে থাকে এবং শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট যেগুলোকে আমরা খুব ইজিলি লিকুইড ক্যাশে ট্রান্সফর্ম করতে পারি সেগুলোকেই ট্রেড করে থাকি। তাহলে ইট এনেবলস রেজিং অফ শর্ট টার্ম ফান্ডস ফর মিটিং দ্য টেম্পোরারি শর্টেজ অফ ক্যাশ অ্যান্ড অব্লিগেশনস অ্যান্ড দ্য টেম্পোরারি ডিপ্লয়মেন্ট অফ এক্সেস ফান্ড ফর আর্নিং রিটার্নস। The major participants are RBI, commercial bank, non-banking finance companies, state governments and mutual fund. অর্থাৎ মানি মার্কেট বলতে আমরা সেই মার্কেটকেই বুঝি যেখানে আমাদের টেম্পোরারি শর্টেজের জন্য যে ফান্ডের দরকার হয় সেই ফান্ড বা সেই ক্যাশটাকে আমরা কালেক্ট করতে পারি এবং যেখানে আমরা এক্সেস ফান্ডের ডিপ্লয়মেন্ট করতে পারি যার মাধ্যমে রিটার্নটা আমরা জেনারেট করে থাকি। আর এর মেজর পার্টিসিপেন্ট হয় আরবিআই, কমার্শিয়াল ব্যাংক, নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড মিউচুয়াল ফান্ডস। এবারে আমরা জেনে নেব আমাদের মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টসগুলো কী কী। মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টসগুলো হচ্ছে আমাদের কল মানি। কল মানি বলতে আমরা কি বুঝি, দুটো ব্যাংকের মধ্যে যখন আর্থিক লেনদেন হয় তখন একটা ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে টেম্পোরারি পিরিয়ডের জন্য কিছু টাকা ধার নিতে পারে যেটা অন ডিমান্ড পেমেন্ট করে দিতে হয়। এর যে জেনারেলি টেনিওর সেটা 1 দিন থেকে 15 দিন অবধি হয়ে থাকে। ট্রেজারি বিল, ট্রেজারি বিল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে যখন রিজার্ভ ব্যাংক এক বিল বিক্রি করে তাকে আমরা ট্রেজারি বিল বলি। এটা সাধারণত ব্যাংক এবং জনসাধারণের মধ্যে বিক্রি করা হয়ে থাকে। এর মেয়াদ 14 দিন থেকে 364 দিন পর্যন্ত হয়ে থাকে। নেক্সট হচ্ছে কমার্শিয়াল বিল। এটা এক ধরনের ব্যবসায়িক হুন্ডি যা একটি ব্যবসায়িক সংস্থা অন্য একটি ব্যবসায়িক সংস্থার ওপর তৈরি করে থাকে। এই বিলের মেয়াদ হয়ে থাকে 90 দিন। কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপার হলো একটা শর্ট টার্ম আমাদের প্রমিসারি নোট যার জন্য আমাদের কোনো বন্ধকের প্রয়োজন হয় না। এর মেয়াদ 15 দিন থেকে 1 বছর পর্যন্ত হয়ে থাকে। সার্টিফিকেট অফ ডিপোজিট বা জমার শংসাপত্র, এটি হলো জমার মালিকানার দলিল। এই দলিলটা খুব সহজেই আমরা ট্রান্সফার করতে পারি এবং এর টাইম পিরিয়ড 91 দিন থেকে 365 দিন পর্যন্ত হতে পারে। এরপরে আমরা চলে যাব ক্যাপিটাল মার্কেটে। জেনে নেব ক্যাপিটাল মার্কেট বলতে আমরা কি বুঝি। Capital market refer to the facilities and institutional arrangements through which the long-term funds, both debt and equity, are raised and invested. It consists of a series of channels through which savings of the community are made available for industrial and commercial enterprise and for public in general. অর্থাৎ ক্যাপিটাল মার্কেট বলতে আমরা সেই মার্কেটকেই বুঝে থাকি যেখানে আমরা লং টার্ম ফান্ডের মুভমেন্ট করে থাকি। যেহেতু লং টার্ম ফান্ড সেই জন্য এখানে আমাদের অনেক চ্যানেলের দরকার হয় যার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের যে ট্রানজাকশান সেটা করে থাকি। কিন্তু এখানে মানি মার্কেটের সাথে মেজর যে আমাদের ডিফারেন্স সেটা হচ্ছে মানি মার্কেটে শুধুমাত্র আমরা শর্ট টার্ম ডেটে ট্রানজাকশান করি, কিন্তু কমার্শিয়াল মার্কেটে আমরা ডেট এবং ইকুইটি দুটোরই ট্রানজাকশান করে থাকি। ক্যাপিটাল মার্কেট বলতে আমরা বুঝি ডেভেলপমেন্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, স্টক এক্সচেঞ্জকে। এই যে প্রসেস হয় ক্যাপিটাল মার্কেটের, এটার মধ্য দিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট জেনারেট করা যায়। সেই জন্য ক্যাপিটাল মার্কেটকে ফ্রি এবং ট্রান্সপারেন্ট হতে হয় যাতে সেখানে আমরা ফেয়ার ওয়েতে ট্রানজাকশান করতে পারি, যার মাধ্যমে আমাদের কম্পিটিটিভনেস কিন্তু বাড়ে। তাহলে এবার আমরা দেখে নেব আমাদের ক্যাপিটাল মার্কেটের নেচারগুলো কী কী। ক্যাপিটাল মার্কেটের নেচারগুলো হচ্ছে ফ্লো অফ ক্যাপিটাল। কি ফ্লো অফ ক্যাপিটাল কি? এখানে আমাদের যে সঞ্চয় থাকে সেই সঞ্চয়কে আমরা ইনভেস্ট করতে পারি এবং এই ইনভেস্টের মাধ্যমে আমরা সেখান থেকে একটা হিউজ রিটার্ন এক্সপেক্ট করি, যেটাকে কিন্তু আমরা পরবর্তীকালে আবার হয়তো রিইনভেস্ট করে থাকি। নেক্সট হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মূলধন বাজারের অবস্থান নির্ভর করে মূলধনের চাহিদা এবং মূলধনের যোগানের তীব্রতার ওপর। অর্থাৎ এক্ষেত্রে আমরা চাহিদা সৃষ্টি এক্ষেত্রে মূলধন গ্রাহকরা চাহিদা সৃষ্টি করে এবং যারা অর্থের যোগান দেয় তারা কিন্তু যোগান দিয়ে থাকে। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, অর্থাৎ এখানে মূলধনের বাজারে সরাসরি আমরা
জিনিস কেনাবেচা করতে পারি না। সেখানে আমাদের ইন্টারমিডিয়ারিজ বা মাঝখানে এমন একজন ব্রিজের দরকার হয় যার মাধ্যমে আমরা ট্রানজাকশানটাকে কিন্তু করতে পারবো। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের আর্থিক দলিল ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে শেয়ার, যার মধ্যে ইকুইটি এবং প্রেফারেন্স, কমার্শিয়াল পেপার, ট্রেড বিল, প্রমিসারি নোট সমস্ত কিছুই কিন্তু আছে। নেক্সট হচ্ছে লিকুইডিটি বা তারল্য। মূলধন বাজার দেশের অর্থনীতির মধ্যে তারল্য আনে, কারণ যেসব লগ্নিপত্রে একজন লগ্নিকারী তার উদ্বৃত্ত অর্থ লগ্নি করেছে সেগুলো বিপণনযোগ্য এবং হস্তান্তরযোগ্য, অর্থাৎ এর মধ্যে প্রয়োজন হলেই লগ্নিপত্র বিক্রি করে নগদ অর্থ খুব সহজেই আদায় করা যায়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ট্রেডিং ইন সিকিউরিটিস। শেয়ার বাজার হলো সেই বাজার যেখানে বিভিন্ন ধরনের লগ্নিপত্রের ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। মূলধন বাজার লগ্নিপত্রের উপর ভিত্তি করেই কিন্তু কারবার করে থাকে। এবার আমরা দেখব আমাদের ক্যাপিটাল মার্কেটের টাইপস। ক্যাপিটাল মার্কেটের টাইপস বলতে আমরা বুঝি প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটকে। জেনে নেব প্রাইমারি মার্কেট কী। Primary market is also known as new issue market. It deals with the new securities being issued for the first time. A company can raise capital through primary market in the form of equity share, preference shares, debentures, loans and deposits. The investors in this market are banks, financial institutions, insurance companies, mutual funds and individuals. তাহলে প্রাইমারি মার্কেট হচ্ছে সেই ধরনের ক্যাপিটাল মার্কেট যেখানে আমরা শুধুমাত্র ওই নিউ সিকিউরিটিজের পারচেস এবং সেল করতে পারবো। সাধারণত এর মাধ্যমে এরা কোম্পানিসগুলো কী করে, তাদের ক্যাপিটাল রেজ করে, কারণ সেখানে আমরা ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার, লোন, ডিপোজিট সমস্ত কিছুই ট্রানজাকশান করতে পারি। এবং এক্ষেত্রে আমরা ইনভেস্ট করে যারা আমরা ইনভেস্টার্স থাকে তারা হচ্ছে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। এবার এখান থেকে আমরা জেনে নেব আমরা কি কি মেথডের মাধ্যমে এই ডিলিংগুলো করে থাকি। ফার্স্ট ওয়ান হচ্ছে অফার থ্রু প্রসপেক্টাস, অর্থাৎ নতুন লগ্নিপত্র বিলির ক্ষেত্রে এটা খুবই আমাদের কমন প্রসেস। এখানে যারা রিয়েল ইনভেস্টার্স হয় তারা একটা প্রসপেক্টাস ইস্যু করে যেখানে আমাদের সমস্ত ডিটেল থাকে, তার মাধ্যমে লোকেরা জানতে পারে। নেক্সট হচ্ছে অফার ফর সেল। এই পদ্ধতিতে কোম্পানি তার লগ্নিপত্র সরাসরি লগ্নিকারীদের কাছে বিক্রয় করে না। প্রথমে তারা এখানে প্রাথমিক বা প্রাইমারি মার্কেটে যারা ইন্টারমিডিয়ারি থাকে তাদের কাছে একটা নির্দিষ্ট দামে বিক্রির প্রস্তাব দেয় এবং সেগুলো সেই ইন্টারমিডিয়ারিসরা আবার রিসেল করতে পারে। নেক্সট হচ্ছে প্রাইভেট রিপ্লেসমেন্ট। প্রাইভেট রিপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি, অনেক সময় কোম্পানি প্রাতিষ্ঠানিক লগ্নিকারী বা নির্বাচিত কিছু বড় বড় লগ্নিকারীদের সাথে যোগাযোগ করে বেশি পরিমাণ লগ্নিপত্র বিক্রয় করে থাকে। এই বিক্রয়কে আমরা ব্লক ডিল বলে থাকি। এক্ষেত্রে লগ্নিকারী যারা করে বা যারা লগ্নি করে তারা হলো আমাদের এলআইসি, ইউটিআই, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং লগ্নিকারী সংস্থা। নেক্সট হচ্ছে রাইট ইস্যু। কোনো এক্সিস্টিং কোম্পানি যখন নতুন কোনো মূলধন সংগ্রহ করার প্রয়োজন হয়ে পড়ে তখন তারা নতুন শেয়ার বিলি করতে পারে। যদি কোনো কোম্পানি এই ডিসিশন নেয় যে প্রথমে তারা কেবলমাত্র তাদের শেয়ার পারচেস করার যে রাইট সেটা শুধুমাত্র এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে দেবে, তখন সেই সমস্ত শেয়ার বিলির প্রসেসকে আমরা বলে থাকি ইস্যু অফ রাইট শেয়ার। নেক্সট হচ্ছে আমাদের ইআইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার। এই বর্তমানে এই পদ্ধতি ব্যবহারের প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এখানে শেয়ার বাজারের ডিজিটাইজেশন চালু হয়েছে বলে সমস্ত লেনদেনই কিন্তু বৈদ্যুতিন মাধ্যমে করা হয়ে থাকে। এক্ষেত্রে সেবি তার অনুদানপ্রাপ্ত দালালরা শেয়ার ক্রয় করে আবেদনপত্র গ্রহণ করে। এছাড়াও এখানে একজন রেজিস্ট্রারকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব আমাদের সেকেন্ডারি মার্কেট নিয়ে। তাহলে সেকেন্ডারি মার্কেটকে স্পেশালি আমরা স্টক এক্সচেঞ্জ বলে থাকি। এটা সেই ধরনের মার্কেট যেখানে আমরা এক্সিস্টিং শেয়ারস বা ডিবেঞ্চার্স বা সিকিউরিটিস পারচেস সেল করে থাকি। এটা আমাদের যে এক্সিস্টিং ইনভেস্টার তাদের ডিসইনভেস্টমেন্টে যেমন সাহায্য করে, ঠিক তেমনই এটা নতুন ইনভেস্টার্সদের সুযোগ দেয় আমাদের মার্কেটে ঢোকার জন্য।
এটার মাধ্যমে আমরা মার্কেটের লিকুইডিটি এবং মার্কেটেবিলিটি কন্ডিশনকে বজায় রাখতে পারি। এখানকার সিকিউরিটিসগুলো হলো ট্রেডেড, ক্লিয়ার্ড, সেটেলড। এইগুলোর মাধ্যমে এই যে রেগুলেশনটা এটা আমাদের মেনটেন করে থাকে সেবির মাধ্যমে। এবারে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব আমাদের স্টক এক্সচেঞ্জ নিয়ে। জেনে নিই স্টক এক্সচেঞ্জ কী। Stock exchange is an institution which provides a platform for buying and selling existing shares. The stock exchange facilitates the exchange of securities into money and vice versa. অর্থাৎ স্টক এক্সচেঞ্জ বলতে আমরা একটা ইনস্টিটিউশনকে বুঝি যার মাধ্যমে আমরা এক্সিস্টিং সিকিউরিটিস পারচেস এবং সেল করতে পারি। এটা সাধারণভাবে আমাদের যে সিকিউরিটিসগুলো আছে সেগুলোকে মানিতে কনভার্ট করতে বা মানিকে সিকিউরিটিসে কনভার্ট করতে সাহায্য করে থাকে। স্টক এক্সচেঞ্জ হেল্প কোম্পানিজ রেজ ফিনান্স, প্রোভাইড লিকুইডিটি অ্যান্ড সেফটি অফ ইনভেস্টমেন্ট টু দ্য ইনভেস্টার্স অ্যান্ড এনহেন্স দ্য ক্রেডিটওয়ার্দিনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল কোম্পানিজ। তাহলে স্টক এক্সচেঞ্জ কী করে? স্টক এক্সচেঞ্জ কোম্পানিদের ফিনান্সকে বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এটা এই স্টক এক্সচেঞ্জ লিকুইডিটি প্রোভাইড করে, কারণ এখানকার সিকিউরিটিকে আমরা ইজিলি টাকায় কনভার্ট করে নিতে পারি। এছাড়া ইনভেস্টারদের ইনভেস্টমেন্টে সবসময় গ্যারেন্টি প্রোভাইড করে, যার মাধ্যমে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোম্পানিজের ক্রেডিট ওয়ার্দিনেসকে কিন্তু বাড়ানো যায়। তাহলে এবার আমরা দেখে নেব স্টক এক্সচেঞ্জের ফাংশনগুলো কী কী। ফার্স্ট ওয়ান হচ্ছে কনভার্সন ফাংশন। স্টক এক্সচেঞ্জ হলো আমাদের মাধ্যমিক বাজারের এমন একটা অবস্থা যেখানে আমাদের ইনভেস্টার্সরা তাদের ইনভেস্টেড মানিকে সিকিউরিটিসে কনভার্ট করতে পারে, বা তারা যে সিকিউরিটিস হোল্ড করে আছে সেগুলোকে সেল করে ক্যাশে এগুলোকে চেঞ্জ করতে পারে। 2 নম্বর হচ্ছে চেঞ্জ অফ ওনারশিপ। এই যে স্টক এক্সচেঞ্জ হয় এর মাধ্যমে যখন কোনো শেয়ার বা কোনো ডেট বা কোনো ডিবেঞ্চারের পারচেস সেল হয় তখন তার যে ওনারশিপ থাকে সেটা কিন্তু ইমিডিয়েটলি এক পার্সনের থেকে অন্য পার্সনে চেঞ্জ হয়ে যায়। ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস। এখানে সিকিউরিটিসের প্রাইস ফিক্সড করা থাকে, যে দামে সিকিউরিটি পারচেস বা সেল করা হয়, যেটা সাধারণভাবে মানে প্রাইসটা আপ ডাউন করে। কেন? কারণ এখানে সিকিউরিটিসের প্রপার ভ্যালুকে ক্যালকুলেট করা হয়, যে ভ্যালুটা আমাদের স্টক মার্কেটে রিফ্লেক্ট করে, যার ওপর সিকিউরিটির নিজের প্রাইস অনেকটাই ডিপেন্ড করে। প্রোটেকশন অফ দ্য ইনভেস্টার্স বা প্রোটেকশন টু ইনভেস্টার্স। এখানে স্টক এক্সচেঞ্জ সবসময় রেগুলেটেড হয় একটা স্পেশাল অথরিটির মাধ্যমে এবং আরবিআইয়ের গাইডলাইন সেবির গাইডলাইন অনুসারে। তাই জন্য এখানে আমরা সমস্ত ইনভেস্টারদের সিকিউরিটি প্রোভাইড করতে পারে যাতে তারা কোনোভাবে এখানে বঞ্চিত না হতে পারে। মোবিলাইজেশন অফ সেভিংস। এখানে কি হয়? এখানে ইনভেস্টার্সরা তাদের যে সেভিংস থাকে সেটাকে নতুন ফান্ডে বা এক্সিস্টিং ফান্ডে ইনভেস্ট করতে পারে, অর্থাৎ যে সেভিংস তার মুভমেন্টটা প্রপার হয়ে থাকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ক্যাপিটাল ফরমেশন। স্টক এক্সচেঞ্জ জনসাধারণের সঞ্চয় সংগ্রহই শুধু করে না, তাদেরকে সঞ্চয় উৎসাহিত করে থাকে। তারা যাতে শিল্প সংস্থার লগ্নিপত্রে বিনিয়োগ করতে পারে এবং লগ্নির উপর বেশি আয় অর্জন করতে পারে সে ব্যাপারেও কিন্তু উৎসাহ দেয়। সুতরাং স্টক এক্সচেঞ্জ সেভিংসকে ক্যাপিটালে কনভার্ট করতে সাহায্য করে থাকে। এবার আমরা দেখে নেব আমাদের ট্রেডিং অ্যান্ড সেটেলমেন্টের প্রসিডিওরসগুলো কী কী। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের সিলেকশন অফ ব্রোকার, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এখানে ট্রানজাকশন করতে চায় তারা প্রথমে একটা ব্রোকার হাউসকে চুজ করবে এবং সেখানে তার নামকে রেজিস্টার্ড করবে। অনেক সময় অনেক আমানতকারী বা ডিপোজিটারও ব্রোকারের কাজ করে থাকে। নেক্সট হচ্ছে লিস্টিং অফ নেম বা নাম নথিভুক্তকরণ। এরপর ব্রোকার হাউস থেকে ইচ্ছুক ব্যক্তি নাম নথিভুক্তকরণ করে ফর্ম সংগ্রহ করে এবং পূরণ করে সেটাকে জমা দেয়। এর সাথে আমাদের বিভিন্ন সাপোর্টিভ ডকুমেন্ট লাগে যেগুলো আমাদের নির্দিষ্ট ফি সমেত জমা দিতে হয়। এরপর ব্রোকার হাউস যে আবেদন করছে তাকে একটা সাংকেতিক সংখ্যা দেয় যার উপর নির্ভর করে ভবিষ্যতে তারা লেনদেন করতে পারবে। নেক্সট হচ্ছে প্লেসমেন্ট অফ অর্ডার। লগ্নিকারী যদি কোনো লগ্নিপত্র ক্রয় করতে চায় সেখানে কোম্পানির নাম, পরিমাণ এবং কী দামে তা ক্রয় করতে চায় তা ব্রোকারকে জানাতে হবে। বিক্রির ক্ষেত্রেও ব্রোকারকে সিমিলার ইনফরমেশনই কিন্তু দিতে হয়। নেক্সট হচ্ছে এক্সিকিউশন অফ অর্ডার।
স্টক মার্কেট যে সিকিউরিটিস পারচেস সেল করে তার জন্য ব্রোকারের অফিসে এক বা একাধিক কম্পিউটার টার্মিনাল থাকে যেগুলো ইন্টারনেটের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের সাথে লিঙ্ক করা থাকে। এই টার্মিনালে স্টক এক্সচেঞ্জের নথিভুক্ত সমস্ত লগ্নিপত্রের প্রাইস ফ্লাকচুয়েশনকে নোটিফাই করা যায়। ব্রোকার তার টার্মিনালে এই যে লগ্নিকারীর ফরমাস অনুযায়ী লগ্নিপত্রের নাম, সংখ্যা, প্রস্তাবিত দাম ইত্যাদি তথ্য এবং লগ্নিকারীর সাংকেতিক সংখ্যা কিন্তু জানতে পারে। নেক্সট হচ্ছে ইনফরমেশন টু ইনভেস্টার্স। এখানে কি হয়, লেনদেন সংঘটিত হলে ব্রোকার লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য লগ্নিকারীকে টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেয় এবং ব্রোকার ক্রয়ের জন্য প্রদত্ত নির্দিষ্ট অর্থ বিক্রেতাকে দেওয়ার ব্যবস্থা করে থাকে। অন্যদিকে লগ্নিপত্রের বিক্রেতা লগ্নিপত্র দেওয়ার ব্যবস্থা করে। অবশ্য বর্তমানে এই লেনদেন খুব তাড়াতাড়ি ঘটে এবং এই জন্য আমাদের ডিপোজিটারি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেটেলমেন্ট। লেনদেনের নিষ্পত্তির জন্য টাকা প্রদান করার নির্দিষ্ট নিয়ম আছে। সাধারণত লগ্নিপত্র ক্রয়ের ক্ষেত্রে T+3 অর্থাৎ লেনদেন ঘটার 3 দিনের মধ্যে সেটাকে নিষ্পত্তি করতে হয়, অর্থাৎ ক্রেতাকে অর্থ প্রদান করতে হয় এবং বিক্রেতাকে লগ্নিপত্র প্রদান করতে হয়। এরপরে আমরা চলে যাব আমাদের ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, যেটাকে আমরা বলবো ডিমেটেরিয়ালাইজেশন। জেনে নেব এটা কি। All trading in securities is now done through computer terminals. Since all systems are computerized, buying and selling of securities are settled through the electronic book entry form. This process of holding securities in an electronic form is called dematerialization. অর্থাৎ আমরা জানি এখনকার দিনে আমরা সমস্ত কিছুই কিন্তু ভায়া ইলেকট্রনিক মোডে করে থাকি, যে ক্ষেত্রে আমাদের সমস্ত কিছুই ডিজিটালাইজড হয়ে গেছে। তাহলে ডিমেটেরিয়ালাইজেশন বলতে আমরা সেই প্রসেসকে বুঝি যার মাধ্যমে আমরা যে সিকিউরিটিটাকে পারচেস বা সেল করতে চাই সেই সিকিউরিটিস সম্পর্কে সমস্ত ইনফরমেশান কোনো একটা ইলেকট্রনিক বুকে এন্ট্রি করে থাকি। For this, the investors have to open a demat account with the organization called depository. This Securities and Exchange Board of India or SEBI has made it mandatory for the settlement procedure to take place in demat form in certain selected securities. তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যারা ইনভেস্টার্স তাদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় একটা অর্গানাইজেশনের সাহায্যে, যাদের আমরা বলে থাকি ডিপোজিটরিজ। এখন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর সেবি এটাকে ম্যান্ডেটারি করে দিয়েছে যে সিলেক্টেড সিকিউরিটিজের ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে সেটেলমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা দেখে নেব আমাদের ওয়ার্কিং অফ দ্য ডিম্যাট সিস্টেম, অর্থাৎ কী করে এর মাধ্যমে আমরা কাজ করে থাকি। A depository participant, either a bank, broker or financial service may be identified. প্রথমে আমাদের আইডেন্টিফাইড করতে হবে আমাদের ডিপোজিটারি পার্টিসিপেন্টকে, যেটা কিন্তু ব্যাংক, ব্রোকার বা কোনো ফিনান্সিয়াল সার্ভিসেস হয়ে থাকে। The physical certificate is to be given to the DP along with a dematerialization request form. এবার কি হয়, এবার ওই যে আমাদের ডিপোজিটারি পার্টিসিপেন্ট থাকে তাদের একটা ফিজিক্যাল সার্টিফিকেট দিতে হয় তা ডিমেটেরিয়ালাইজেশন ফর্মের সাথে। If the shares are applied in a public offer, simple detail of the DP and demat account are to be provided. যদি শেয়ারটাকে আমরা অ্যাপ্লাই করে থাকি পাবলিক অফারে, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই যে ডিপোজিটারি পার্টিসিপেন্টস রয়েছে তার এবং ডিম্যাট অ্যাকাউন্টের ডিটেলটাকে প্রোভাইড করতে হবে। For the shares sold through the broker, DP is to be instructed to debit the account with number of shares. কিন্তু আমরা যদি ব্রোকারের মাধ্যমে এক্ষেত্রে ট্রানজাকশানে যাই সেক্ষেত্রে ডিপোজিটারি পার্টিসিপেন্টকে আমাদের বলে দিতে হবে কটা শেয়ার আমরা ডেবিট করব। The broker then gives the instruction to his DP for delivery of the share to the stock exchange. তারপরে ব্রোকার সেই ডিপোজিটারি পার্টিসিপেন্টকে জানাবে সেই শেয়ারসগুলো সম্পর্কে যেগুলো আমাদের ডেলিভারি দিতে হবে স্টক এক্সচেঞ্জে। The broker then receives payment and pay the person for the shares sold. এরপরে ব্রোকাররা টাকা পাবে এবং সেই পার্সনকে পেমেন্ট করে দেবে যারা সেটাকে বিক্রি করছে।
অল দিস ট্রানজাকশান আর কমপ্লিটেড উইদিন 2 days, এবং সমস্ত যে প্রসেসটা এটা কিন্তু ট্রানজাকশানের 2 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তাহলে আমাদের এবার জানতে হবে যে এই ডিপোজিটারিজ বলতে আমরা কি বুঝে থাকি। A depository, like a bank, keeps securities in electronic form on behalf of the investor. In the depository, a security account can be opened, all shares can be deposited, withdrawn or sold at any time. ডিপোজিটরি বলতে আমরা সাধারণত কোনো একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনকে বুঝি যারা ইনভেস্টারদের হয়ে কাজ করে থাকে। এটা সাধারণত ব্যাংক হয়ে থাকে। এই ডিপোজিটারিদের কাজ কি, তারা একটা সিকিউরিটি অ্যাকাউন্ট খোলে যার মাধ্যমে সমস্ত শেয়ারসের আমরা ডিপোজিট করতে পারি, উইথড্র করতে পারি বা সেল করতে পারি, যার কোনো স্পেসিফিক টাইম লিমিট থাকে না। ইট ইজ এ টেকনোলজি ড্রিভেন ইলেকট্রনিক স্টোরেজ সিস্টেম। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক স্টোরেজ সিস্টেম। এর জন্য আমাদের কোনো পেপার ওয়ার্কের দরকার হয় না। এক্ষেত্রে সমস্ত ট্রানজাকশানটা যেহেতু একটা অ্যাকাউন্টের মাধ্যমেই হয়ে থাকে বা একটা অর্গানাইজেশন একটা অ্যাকাউন্টের মাধ্যমেই করে থাকে, তাই এক্ষেত্রে স্পিডটা অনেক বেশি হয় এবং এফিসিয়েন্সিও অনেক বেশি হয়। ইন ইন্ডিয়া দেয়ার আর 2 ডিপোজিটারিজ। এখানে আমাদের দেশে 2জন ডিপোজিটারি রয়েছে। কারা কারা? ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটারিজ লিমিটেড অর NSDL। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট ডিপোজিটারি আমাদের দেশের, যারা এখন অপারেট করছে। এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কার কার? IDBI, UTI এবং NSE। আর একটা ডিপোজিটারি আমাদের হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড বা CDSL। এটা সেকেন্ড ডিপোজিটারি টু কমেন্স অপারেশনস অ্যান্ড ওয়াজ প্রমোটেড বাই বম্বে স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিপোজিটারি যেটা আমাদের অপারেশনকে পারফর্ম করে থাকে এবং একে প্রমোট করে BSE এবং BOI। দ্য ডিপোজিটারি পার্টিসিপেন্টস serve as an intermediary between the investors and the depository who is authorized to maintain the account of dematerialized share। তাহলে ডিপোজিটারি পার্টিসিপেন্ট কাকে বলবো? এরা হচ্ছে একটা লিঙ্ক কাদের কাদের মধ্যে? ইনভেস্টার্সদের মধ্যে এবং ডিপোজিটারির মধ্যে। ডিপোজিটারিটাকে এরা হচ্ছে অথরাইজড একটা অর্গানাইজেশন যারা ডিমেটেরিয়ালাইজেশন অফ দ্য শেয়ারের অ্যাকাউন্টটাকে প্রপার ওয়েতে মেনটেন করে। Financial institutions, banks, clearing corporations, stock brokers and non-banking finance corporations are permitted to become depository participants। অর্থাৎ এরা আমাদের ডিপোজিটারি পার্টিসিপেন্ট হিসেবে কিন্তু কাজ করেছে। এবার আমরা জানব ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE নিয়ে। The National Stock Exchange is the largest, most modern and technology-driven stock exchange. It was incorporated in 1992 and recognized as a stock exchange in 1993. It started operation in 1st July 1994. অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হচ্ছে আমাদের দেশের লার্জেস্ট এবং সবথেকে মডার্ন টেকনোলজি বেসড স্টক এক্সচেঞ্জ, যেটা কিন্তু ইনকর্পোরেটেড হয়েছে 1992-তে এবং স্টক এক্সচেঞ্জ হিসেবে রেকগনিশন পেয়েছে 1993-তে এবং কাজ করা শুরু করেছে 1st July 1994 থেকে। The NSE was set up by leading financial institutions, bank, insurance companies and other financial intermediaries. The most important of them are SBI, IDBI, ICICI, IFCI, LIC and GIC. The benchmark or index for the NSE is Nifty or National 50, which comprises of 50 companies. এগুলো কিন্তু সমস্ত কিছুই তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবারে আমরা দেখে নেব অবজেক্টিভস, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অবজেক্টিভসগুলো কী কী। এস্টাবলিশিং এ নেশন ওয়াইড ট্রেডিং ফেসিলিটি ফর অল টাইপস অফ সিকিউরিটিজ। এটা কিন্তু দেশের সমস্ত জায়গার সমস্ত রকমের সিকিউরিটিজের জন্য একটা ট্রেডিং ফেসিলিটি। এনশিওরিং ইকুয়াল অ্যাক্সেস টু ইনভেস্টার্স অল ওভার দ্য কান্ট্রি থ্রু আ সুইটেবল কমিউনিকেশন নেটওয়ার্ক। এটা সমস্ত ইনভেস্টার্সরা অ্যাক্সেস করতে পারে একটা প্রপার কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে।
providing a fair, efficient and transparent securities market using electronic trading system. এটা একটা ফেয়ার, এফিশিয়েন্ট এবং ট্রান্সপারেন্ট সিকিউরিটি মার্কেটকে শো করে ভায়া ইলেকট্রনিক ট্রেডিং সিস্টেমকে। enabling shorter settlement cycle and book entry settlements, এটা আমাদের শর্টার এন্ট্রি সেটেলমেন্ট সাইকেলকে ডিনোট করে এবং বুক এন্ট্রি সেটেলমেন্টকে সহজেই মিট করতে পারে। মিটিং ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ড, এবং আমাদের ইন্টারন্যাশনাল যে কোম্পানিজগুলো রয়েছে তারাও এনএসির মাধ্যমে ট্রেড করতে পারে, অর্থাৎ এনএসির মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল লেভেল বা স্ট্যান্ডার্ডকে ফিক্স আপ করে থাকি। এবার আমরা জানবো বম্বে স্টক এক্সচেঞ্জ নিয়ে। BSE Limited, formerly Bombay Stock Exchange Limited, was established 1875 and was Asia's first stock exchange. It was granted permanent recognition under Security Contract Regulation Act 1956. Besides having a nationwide presence, BSE has a global reach with customers around the world. BSE has about 5,000 companies listed from all over India and has the largest market capitalization in India. অর্থাৎ এখানে কি বলেছে বিএসসির ক্ষেত্রে, বিএসসি হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে 5,000 কোম্পানিজ, সমস্ত বিশ্বের 5,000 কোম্পানিজ লিস্টেড রয়েছে এবং এটা হচ্ছে লার্জেস্ট ক্যাপিটাল মার্কেট ইন্ডিয়ার ক্ষেত্রে। The benchmark index of the BSE is Sensex or Sensitivity Index, which comprises 30 companies. অর্থাৎ এর বেঞ্চমার্ক হচ্ছে সেন্সেক্স বা সেন্সিটিভিটি ইন্ডেক্স, যার মধ্যে কিন্তু আমাদের 30টা কোম্পানি রয়েছে। তাহলে আমরা দেখে নেব এবার বিএসসির অবজেক্টিভসগুলো কি কি। To provide an efficient and transparent market for trading in equity, debt, derivatives and mutual funds, অর্থাৎ এটা একটা ভীষণ এফিশিয়েন্ট মার্কেট, তার সাথে এটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যার মাধ্যমে আমরা যে কোনো সিকিউরিটিজের পারচেস সেল করতে পারি। To provide a trading platform for ইকুইটিস অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তার মানে এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা ছোট এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ট্রেড করতে পারি। টু এনশিওর অ্যাক্টিভ ট্রেডিং অ্যান্ড সেফগার্ড মার্কেট ইন্টিগ্রিটি থ্রু আ ইলেকট্রনিক্যালি ড্রিভেন এক্সচেঞ্জ, অর্থাৎ এটা আমাদের ট্রেডিং এবং এটা আমাদের যে ট্রেডিং আছে সেক্ষেত্রে এটা আমাদের সহায়তা করে থাকে এবং মার্কেটে যে ইন্টিগ্রিটি আছে সেটাকে মেনটেন করে থাকে ইলেকট্রনিক ড্রিভেন এক্সচেঞ্জ মোডের মাধ্যমে। To provide other services like risk management, clearing, settlement, market data and education, অর্থাৎ এক্ষেত্রে কি করে এরা বিভিন্ন রকমের সার্ভিস আমাদের প্রোভাইড করে থাকে যার মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট, ক্লিয়ারিং, সেটেলমেন্ট, মার্কেট ডেটা, এডুকেশন সমস্ত কিছুই রয়েছে। টু কনফ্রন্ট টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটাও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে প্রপার ওয়েতে মেনটেন করে থাকে। এবারে আমরা জানবো সেবি অর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নিয়ে। Securities and Exchange Board of India was established by the Government of India in 1988 as an interim administrative body to promote orderly, healthy growth of the security market and investors' protection. SEBI was given a statutory status on 30th January 1992 through a ordinance. The ordinance was later replaced by an Act of Parliament known as Securities and Exchange Board of India Act 1992. এবারে আমরা জেনে নেব এর অবজেক্টিভসগুলো। To regulate stock exchanges and the securities industry to promote their orderly function, অর্থাৎ এটা একটা রেগুলেটরি বডি যেটা স্টক এক্সচেঞ্জকে রেগুলেট করে এবং সিকিউরিটি যে বিভিন্ন সিকিউরিটিসগুলো থাকে সেগুলোকে প্রমোট করতে সাহায্য করে যাতে বিভিন্ন ডিফারেন্ট অর্গানাইজেশন তার মাধ্যমে পারচেস সেল করতে পারে। To protect the rights and interests of the investors, particularly individual investors, and to guide and educate them.
এটা প্রত্যেকটা ইনভেস্টার্সদের প্রোটেকশন বা সেফগার্ড প্রোভাইড করে, স্পেশালি যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স তাদেরকে মার্কেট সম্পর্কে ডিফারেন্স গাইডেন্স দেয় এবং তাদের প্রপারলি এডুকেট করতে পারে যাতে তারা কোনোভাবেই এখানে চিট না হতে পারে। To prevent trading malpractices and achieve a balance between self-regulation by security industry and its statutory regulation। অর্থাৎ এখানে যে বিভিন্ন ম্যাল প্র্যাকটিসেসগুলো হয়ে থাকে সেই ম্যাল প্র্যাকটিসেসের মাধ্যমে এরা বিভিন্ন ট্রেডিংকে ম্যাল প্র্যাকটিসেসের হাত থেকে রক্ষা করতে পারে এবং বিভিন্ন সিকিউরিটি এবং স্ট্যাটুটরি রেগুলেটরি বডির মধ্যে একটা ব্যালেন্স আনবার চেষ্টা করে থাকে। To regulate and develop a code of conduct and fair practices by intermediaries like brokers, merchant bankers, etc. with a view to marketing them competitive and professional। অর্থাৎ এটা কি করে, এটা আমাদের কোড অফ কন্ডাক্ট বলে দেয় এবং আমাদের রেগুলেট করবার চেষ্টা করে যাতে ডিফারেন্ট ইন্টারমিডিয়ারিজরা ফেয়ার ওয়েতে কাজ করতে পারে এবং যেক্ষেত্রে আমাদের সমস্ত প্রফেশনালিজমটা বজায় থাকবে, আবার কম্পিটিটিভনেসটাও ইনক্রিজ হবে তার মাধ্যমে। সুতরাং এটুকু আমরা বুঝতে পারলাম এখান থেকে, যেটা আমি শুরুতে বলিনি একবার বলে দিই যে এক্ষেত্রে সেবি যেটা ছিল সেটা এস্টাবলিশ করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1988-এ। এটা হচ্ছে একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে কাজ করেছিল যারা একটা অর্গানাইজেশনের হেলদি গ্রোথে সাহায্য করেছিল এবং সিকিউরিটি মার্কেট এবং ইনভেস্টার্সদের প্রোটেকশন করতে সাহায্য করেছিল। এক্ষেত্রে এরা সেবি কী করেছিল, সেবি তার স্ট্যাটুটারি স্ট্যাটাস পেয়েছিল 30 জানুয়ারি 1992-তে এবং যার মাধ্যমে সেটা এখন পার্লামেন্টের থেকে স্যাংশন হয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992 হিসেবে পরিচিত হয়েছে। এবার আমরা দেখব এই সেবির ফাংশনসগুলো কি কি। সেবির ফাংশনসগুলোকে আমরা ব্রডলি তিনটে ভাগে ভাগ করতে পারি: রেগুলেটরি ফাংশনস, ডেভেলপমেন্ট ফাংশনস অ্যান্ড প্রোটেক্টিভ ফাংশনস। তাহলে দেখে নেব প্রত্যেকটা ফাংশনস কি কি। রেগুলেটরি ফাংশনস অর্থাৎ এটা রেগুলেটরি বডি হিসেবে কাজ করে কার কার ক্ষেত্রে, রেজিস্ট্রেশন অফ ব্রোকার্স, সাব ব্রোকার্স অ্যান্ড আদার প্লেয়ার্স ইন দ্য মার্কেট। এটা রেগুলেটরি বডি হিসেবে কাজ করে থাকে ফর কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম অ্যান্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এরা স্টক ব্রোকার, পোর্টফোলিও এক্সচেঞ্জেস, আন্ডার রাইটার্স এবং মার্চেন্ট ব্যাংকার্সদেরও রেগুলেট করতে সাহায্য করে। কোনো এনকোয়ারি থাকলে বা স্টক এক্সচেঞ্জের অডিটের ক্ষেত্রে এরা সাহায্য করে থাকে এবং ইন্টারমিডিয়ারিজদেরও হেল্প করে থাকে। লেভিং ফি অর আদার চার্জেস ফর ক্যারিং আউট দ্য পারপাস অফ দ্য অ্যাক্ট, এবং এর মাধ্যমে যে আমাদের বিভিন্ন রকম চার্জেস হয় কোনো প্রসেসটাকে নিয়ে যাওয়ার জন্য, সেগুলোর ওপরেও কিন্তু এদের প্রপার রেগুলেশন থাকে। এবার আমরা দেখব আমাদের ডেভেলপমেন্ট ফাংশনসগুলো কি কি। এরা কি করে, এরা ইন্টারমিডিয়ারি যে থাকে স্টক এক্সচেঞ্জে তাদের ট্রেনিং দিতে সাহায্য করে, তাদের রিসার্চে সাহায্য করে, তাদের ইনফরমেশান পাবলিশ করে যাতে সমস্ত মার্কেট পার্টিসিপেন্টরা নিজেদেরকে ডেভেলপ করতে পারে, এবং এরা ডিফারেন্ট মেজার্স নিয়ে থাকে যাতে ক্যাপিটাল মার্কেটটা অনেক ডেভেলপ করে এবং তার জন্য যাতে ক্যাপিটাল মার্কেটটা ফ্লেক্সিবিলিটিকে অ্যাডাপ্ট করতে পারে। নেক্সট হচ্ছে প্রোটেক্টিভ ফাংশনস। এরা প্রোটেকশন প্রোভাইড করে কিসের এগেনস্টে, প্রোহিবিশন অফ ফ্রডুলেন্ট অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের এগেনস্টে, কন্ট্রোলিং ইনসাইডার ট্রেডিং অ্যান্ড ইম্পোজিং পেনাল্টিজ ফর সাচ প্র্যাকটিসেসের এগেনস্টে। এছাড়া এরা প্রমোট করে ফেয়ার প্র্যাকটিসকে এবং কোড অফ কন্ডাক্টকে একটা সিকিউরিটি মার্কেটের ক্ষেত্রে। এবারে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। What are the functions of financial market? Explain the various money market instrument. Money market is essentially a market for short-term funds. Discuss. Distinguish between capital market and money market. Explain the objectives and functions of SEBI. What are the functions of stock exchange? What do you mean by dematerialization? What are depositories, and give 2 examples. What are the difference between primary and secondary market? এইটা তোমাদের পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ। এই চ্যাপ্টার থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসার ভীষণ সম্ভাবনা আছে, তাই শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু ভালো মতন পড়বে।